বন্ধু শুভ স্বাধীনতা দিবসের অভিনন্দন নেবেন। 14ই আগস্ট রাত 12টা পেরোলেই ভারতের স্বাধীনতার উৎসব শুরু হয়ে যায় এবং চলে প্রায় এক সপ্তাহ ধরে। এবছর আমরা জানি আরজি কর হসপিটালে তিলোত্তমার ধর্ষণ ও খুনের পরিপ্রেক্ষিতে 14ই আগস্ট রাত 12টা একটু অন্যরকম ছিল। রাত 12টার পরে মেয়েরা রাতের রাস্তা দখল করো কর্মসূচি গ্রহণ করেন। প্রতিবাদ স্বরূপ এই রাতে যা কিছু ঘটনা পরপর ঘটে গেল তা আমাদের স্বাধীনতার স্বরূপ ও সমস্যাগুলিকে একেবারে অনাবৃত করে দিয়ে গেল। বলতে আমি বাধ্য যে আমি উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, হতাশ এখনো তবুও পুরোপুরি নই। কেন সেটা ক্রমশ বলছি। খুব সংক্ষেপে ছুঁয়ে যাব ইদানিংকালের প্রকৃতপক্ষে ভূমিকম্প ঘটিয়ে দেওয়া ঘটনাটি, আরজি কর রেপ অ্যান্ড মার্ডার অব এ ইয়ং লেডি ডক্টর হু ওয়াজ অন ডিউটি। ঘটনা এই মুহূর্তে তুমুল চর্চায়, তাই বেশি বিবরণে যাচ্ছি না। আপনারা সকলেই জানেন যে কর্তব্যরত এক লেডি ডক্টর, যিনি 36 ঘন্টা ডিউটি করার পর সেমিনার রুমে একটু বিশ্রাম নিচ্ছিলেন, রাতে তাকে সেখানে ধর্ষণ, অত্যাচার ও খুন করা হয়। তদন্তে একটা মাতাল গাঁজেল দালালকে ধরে তাকে ট্রায়ালে তোলার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু পাবলিকের আইকিউকে কম ভাবার ভুল সব দলের রাজনৈতিক নেতারা এবং পুলিশও করে থাকেন। আসল কথা, যে নেতাদের আমরা ভোট দিয়ে সরকার গঠন করি, সেই গভর্নমেন্টের তো ভারতবর্ষের ডেমোক্রেটিক আইডিওলজি অনুসারে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল হওয়ার কথা। কিন্তু আজকের দিনে সরকার আলটিমেটলি টাকা তোলার একটা নেক্সাসে পরিণত হয়, আর এটা এদেশে সব সরকারের ক্ষেত্রে প্রযোজ্য, তা সে যে পার্টিরই। ব্যুরোক্র্যাটদের একাংশ তাদের এই কাজে সহায়তা করে থাকেন, আর বিনিময়ে নানাভাবে তারা পুরস্কৃত ও সুরক্ষিত হয়ে থাকেন। এগুলো প্রকাশ্যে কেউ আপনাকে প্রমাণ করে দেখাতে হয়তো পারবে না, কারণ আইনের তো আবার চোখ নেই, তাই মুখে কথা না বলে কাজে করে গেলে সে বুঝতে পারে না। কিন্তু ওই যে বললাম, আমাদের সাধারণ মানুষদের আইকিউ, ওটা তো চোখে দেখা ব্যাপার বিশ্লেষণ করতে পারে। সে অন্ধ নয়, বধির নয়। আইনের সামনে প্রমাণ করতে না পারলেও সে যদি বায়াসড না হয়, তাহলে কিন্তু নিজেরা মোটামুটি সবটাই বুঝতে পারে। কথায় বলে, দেওয়ালেরও কান আছে, বাতাসেরও মুখ আছে। তাই সেমিনার হলের চার দেওয়ালে বা অ্যাকচুয়ালি হসপিটালের চার দেওয়ালে কি হয় এবং সে রাতে কি হয়েছিল, দেওয়াল তো অবশ্যই কান পেতে শুনেছিল, আর বাতাসের মুখে মুখে তাই খানিকটা অন্তত রটেছে। সেটাই তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু তারও আগে বলতে চাই দুটি বিষয়। এই হিংস্র হত্যা শুধুই যৌন হিংসার কারণে ঘটার মোটেও নয়, অন্তত মনে তো তা হয় না। দ্বিতীয়ত, অতি প্রাসঙ্গিক মেয়েদের এই রাত দখলের অভিযান। প্রথম বিষয়ে আসি। এই হিংস্র হত্যা শুধুই যৌন হিংসার অভিপ্রায়ে ঘটা বলে মোটেই মনে হয় না। কারণ প্রথমত, হাসপাতালের ভেতর একাধিক কলিগরা জড়িত না থাকলে এই কাজ করা সম্ভব বলে আপনার মনে হয়? একজন সুস্থ, সমর্থ অ্যাডাল্ট মহিলার একটা রেজিস্ট্যান্স নেই? দ্বিতীয় কথা, আমরা ভাবছি সেটা কি অপরাধী জানে না? সে এত বড় রিস্ক নেবে কেন? আর যদি ধরে নি সে নেশার ঘরে এই রিস্ক নিয়েছে, তাহলে ধরা পড়তে তার কত মিনিট লাগবে? যেভাবে মেয়েটিকে অত্যাচার করা হয়েছে সেটা তো 5-7 মিনিটে হয় না, যথেষ্ট সময় ধরে তাণ্ডব চালানো হয়েছে। আর পোস্টমর্টেমই তো বলছে যে কোনো একজনের কাজ নয় এটা। আর একজন সুস্থ অ্যাডাল্ট মহিলাকে অত্যাচার করে মেরে ফেলা একটা লোকের জন্য এত সোজা যে মেয়েটি কোনো প্রত্যাঘাতও করতে পারলো না, এমনকি কোনো সাড়া শব্দ না করেই মরে গেল। কেউ বেলা অবধি কিছু জানতে মাত্র পারল না। আর এর মধ্যে নিঃসন্দেহে গভীর ষড়যন্ত্র থাকাই সম্ভব। আর এই মাত্রার ষড়যন্ত্র সঞ্জয় রায়ের মতো স্ট্যান্ডার্ডের কোনো লোকের কাজ হতে পারে না। সঞ্জয় একটা ঘুঁটি মাত্র বলেই মনে হয়। শোনা যাচ্ছে যে হাসপাতালের মধ্যে একটা নেক্সাস চলে, যেটা ডাক্তারি ডিগ্রিটাকে আসলে পণ্য করে তুলেছে। এই প্রক্রিয়ায় যারা সহযোগিতা করে না তাদের সাথেই মানসিক অত্যাচার, অসহযোগিতা ইত্যাদি করা হয়ে থাকে। এক্ষেত্রে সম্ভবত সেই ব্যাপারটাই আরও বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে এবং তার ফলে এই পরিকল্পিত চক্রান্ত এবং তার রূপায়ণ। শিক্ষা ব্যবস্থাটা তো গোটা দেশেই পচে গেছে। এবার এই পর্যন্ত শুনেই কিছু পলিটিক্যাল লোকজন এখনই বলে উঠবেন, হ্যাঁ মুখ্যমন্ত্রীর এখনই পদত্যাগ চাই। কিন্তু আমি বলতে চাই, তাহলে নিট স্ক্যামে তারা কেন নীরব থেকেছে? কারো রাজনৈতিক ফায়দার জন্য শিক্ষা ব্যবস্থা বা আইন শৃঙ্খলার ইস্যুকে ব্যবহার করা অনেক হয়েছে। এবার ক্ষান্ত দিন প্লিজ। বাংলাদেশের মতো অরাজকতা আমরা এখানে চাই না। চাই এই নৃশংসতার
কঠোর বিচার, দোষীদের বেছে বেছে বার করে বিচার এবং কঠোর শাস্তি। আর চাই শিক্ষা ব্যবস্থার এই নেক্সাস ভেঙে প্রকৃত শিক্ষা ব্যবস্থা ফিরে আসুক, আর সেটা গোটা দেশেই চাই। আমি কোনো রাজনৈতিক ধান্দাবাজ নই, একজন সাধারণ পাবলিক। তাই স্বচ্ছ এবং নিরপেক্ষভাবেই এই সব সমস্যার সমাধান চাই আইনি পথে। আশা করছি সিবিআই তার কাজ করতে পারবে, হাইকোর্ট তার কাজ করবে। কিন্তু আমার শঙ্কাটা এখানে যে এই শুধু খুনের সমস্যার কিনারাই যথেষ্ট নয়। শিক্ষা ব্যবস্থার ঘুঘুর বাসা ভাঙাটা খুব দরকার। দুর্নীতি যদি শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করে তাহলে আশা করবার জায়গা আর থাকে না। ভবিষ্যৎ বাঁচানোর জন্য আমাদের এই নোংরামি থেকে মুক্তি চাই, নইলে এইরকম খুন, দর্শন প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে ঘটে যাবে ভবিষ্যতেও। প্রত্যক্ষভাবে যখন প্রকট হবে তখন আমরা চেঁচামেচি করব, উত্তেজিত হব, মারমুখী হব, আর অপ্রত্যক্ষ যা কিছু হবে তাতে আমরা দেখতে পাবো সত্যি সত্যি সুইসাইড, ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়া, পয়সা দিয়ে পাশ করা অযোগ্য ডাক্তারের হাতে রোগীর অকারণ মৃত্যু ইত্যাদি। কিন্তু তখন আমরা কারোর দিকে ঠিক আঙুল তুলে তেড়ে যেতে পারবো না, তাই অসহায় হয়ে কাঁদব। সুতরাং ফালতু তেড়ে না গিয়ে তেড়ে ফুড়ে উঠে সমাজের এই রোগকে আসুন চিহ্নিত করি। এই নেক্সাস যাতে ভেঙে গিয়ে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে জীবন কাটাতে পারে সেইভাবে কাজ করার চেষ্টা করি। সেই কাজটা অত সোজা নয় যে দল বেঁধে তেড়ে গেলেই সমাধান হয়ে যাবে। বুদ্ধি লাগবে, ধৈর্য লাগবে, লাগবে নীতিজ্ঞান। আমরাই নিজেদের ঘরের ছেলেমেয়েদের চাকরির জন্য ঘুষ দিই এবং নিই, পরীক্ষার প্রশ্নপত্র কিনি এবং বেচি, সেগুলোই আজ এইসব চেহারায় আমাদের কাছে ফিরে আসছে। আফসোস এটাই যে ফিরল নির্দোষ মানুষের কাছে। দোষীদের চিহ্নিত করাটাই আজ তাই সবচেয়ে বেশি দরকার। সিবিআই কি পারবে? উপেন বিশ্বাস বলেছেন সিবিআই পারবে। আসুন তাদের উপর একটু আস্থা রেখে দেখি। আন্দোলন আর অরাজকতা এক জিনিস তো নয়। অরাজকতার ফাঁক ধরে আমাদের বিপন্ন করার জন্য অনেকেই বসে আছে। আমরা বাংলাদেশ হতে কখনোই চাই না। সেখানে চরম অরাজকতা আজ কী পরিস্থিতি তৈরি করেছে আমরা সকলেই জানি বন্ধু। আমরা জনগণ আন্দোলন অবশ্যই করব, কিন্তু কোনো রাজনৈতিক দলের স্বার্থ বা প্ররোচনাক্রমে নয়। আমরা যারা বিশুদ্ধ পাবলিক তারা কোনো রাজনৈতিক দলের ভেস্টেড ইন্টারেস্টকে কেন সার্ভ করব? গণতান্ত্রিক ডিসিপ্লিন মেনেও আমরা এই আন্দোলনের মশাল অবশ্যই জ্বালিয়ে রাখবো, কিন্তু গণতন্ত্রের সীমা ভেঙে কখনোই নয়। কেন নয়? কারণ সেই ইনডিসিপ্লিন ব্যাকফায়ার করবে আমাদের জনসাধারণের উপরেই। ভুলে গেলে চলবে না, আমরা জনগণই সবচেয়ে ভালনারেবল, আবার আমরাই সবচেয়ে বেশি শক্তিশালী। নিজেদের এই শক্তিকে নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করতে হবে প্রবলভাবে। এই জনগণ বলতে আমি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কিন্তু একেবারেই ধরছি না। ওরা সবাই পার্টির স্বার্থে কথা বলবে বেশি, দেশের স্বার্থ তাদের সামান্যই থাকবে। এবার 2 নম্বর প্রসঙ্গ, মেয়েদের অতি প্রাসঙ্গিক রাতের রাস্তা দখল করো অভিযান। বন্ধু, যখনই কোনো মহিলাকে ধর্ষণ করা হয় তখনই সমাজের কিছু স্বার্থবাজ লোক বলে ওঠেন মেয়েটির রাতের বেলায় চড়তে বেরোনোর কি দরকার ছিল। এদের মধ্যে রাজনৈতিক লোকেরা বেশি থাকে। তারা ভুলেও বলেন না যে ওই ধর্ষকরা রাতের রাস্তায় ইনডিসিপ্লিন তৈরি করতে কেন বেরোয় রোজ রোজ, কেন সেই সমাজ বিরোধীরা বিচার করে যে একটি মেয়ে রাতের বেলা কোথায় যাবে না যাবে। রবীন্দ্রনাথের একটি লেখার অংশ মনে পড়ছে আমার এই প্রসঙ্গে। মহারাজা ভয়ে থাকে পুলিশের থানাতে, জ্বর ফিরে তাকে তাকে সাধু যদি ছাড়া থাকে, রক্ষা করিতে তাকে রাখে জেলখানাতে। মনে হচ্ছে বাড়াবাড়ি করে বলছি? একদমই নয় বন্ধু, পরপর 2-3টি ঘটনা মনে পড়াচ্ছি। প্রথমে আসুন নির্ভয়া কেসের কথা। দিল্লির নির্ভয়া কেস আপনার মনে থাকবে যে ট্রায়ালের সময় ধর্ষক অপরাধীরা বলেছিল যে রাতের রাস্তায় বয়ফ্রেন্ডের সাথে যে ঘুরতে বেরোয় সে মেয়ে খারাপ, তার সাথে এরকমই করা উচিত। ভাবুন এদের অডাসিটির বহর। শুধু তাই নয়, তাদের উকিলও বলেছিল যে আমার মেয়ে যদি এইভাবে রাতে ঘুরতে বেরোতো তাহলে আমি তাকে জ্যান্ত পুড়িয়ে মারতাম। এটা হলো এই দেশের, এই সমাজের একজন উকিলের এবং গোটা সোসাইটির গড় দৃষ্টিভঙ্গি। নিজেদের সীমা লঙ্ঘন করে এরা যত দূর খুশি চলে যায়, আর এই যাওয়ার দায়ও তারা চাপায় ভিকটিমের উপরেই। কিন্তু এটা তো দিল্লির ঘটনা। বাংলা তো খুব সংস্কৃতি মনস্ক বুদ্ধিজীবীর বাংলা, সেখানে কি চিন্তা ভাবনা আসুন দেখে নিন। প্রথমে আসি বাম আমলের কথায়। সে সময় আমার ক্লিয়ারলি মনে আছে, কোনো মহিলাকে রেপ করা হলে নেতারা তো বটেই, নেত্রীরাও সাথে সাথে বলে দিতেন ওই মেয়েটির চরিত্র ভালো ছিল না। মানে কোনো মেয়ের চরিত্র ভালো না হলে কিছু চরিত্রবান লোক তাকে রেপ করে, সেটা অ্যালাউড। কিন্তু সেই যুগ পেরিয়ে তো যুগান্তর এসেছে। এখনকার চিত্রটা কি বন্ধু? আমরা কেউ পার্ক স্ট্রিট কেসের জেনেট সুজানকে নিশ্চয়ই সম্পূর্ণ ভুলে যাইনি। আপনাদের মনে থাকবে জনৈক রঙিন মেজাজের তৎকালীন নেতা এবং মন্ত্রী বলেছিলেন ওই মহিলা তো এসকর্ট সার্ভিসের, আমি তো তাকে অমুক দিন নাইট ক্লাবে দেখেছি। বুঝুন,
ওই মন্ত্রী তার মানে নিজেও সেই নাইট ক্লাবে উপস্থিত ছিলেন, তাতে কিন্তু তাঁর চরিত্র নিয়ে কোনো সমস্যা হয়নি, কিন্তু মহিলার চরিত্রের বিচার তিনি করে দিলেন। স্পর্ধাটা ভাবুন, এক একটা কেসের ফয়সালা দিতে দিতে ভিকটিমের বয়স 10 বছর বেড়ে যায়। তাই বিচার বিভাগকেও যে খুব বেশি নম্বর দিতে পারছি তাও কিন্তু নয়, আর সেই কারণেই অপরাধীদের এত দুঃসাহস হতে পারে। অথচ বিচার বিভাগেরই অবজারভেশন হচ্ছে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। আচ্ছা, এই সব মন্ত্রী টন্ত্রীদের অনেকেরই তো শিক্ষা দীক্ষা শোনা যায় কম থাকে, তাহলে শিক্ষিত লোকেদের ব্যাপার স্যাপার নিশ্চয়ই অন্যরকম হবে। দেখা যাক, আসুন আরজি করেই ফিরে যাই। সামান্য কিছুকাল আগের ঘটনায় ক্যাম্পাসে মাতালের দৌরাত্ম্য নিয়ে অভিযোগ আসছিল। এই ডাক্তার সন্দীপ ঘোষই তখন প্রশাসনের মাথায় বসেছিলেন। তিনি কি সমাধান দিলেন? তিনি বললেন কোনো লেডি ডক্টর যেন রাত 10টার পর ঘর থেকে না বেরোয়। বুঝুন, একজন ডাক্তারকে একটা হসপিটালের প্রিন্সিপাল বলছেন যে তিনি যেন রাত 10টার পর আর চিকিৎসা না দেন। মাতালরা থাকবে, তাদেরকে হাসপাতাল চত্বরে জামাই আদরে রাখা হবে, আর চিকিৎসকরা ঘরের দরজা বন্ধ করে রোগীর বিপদে আপদে কানে আঙুল দিয়ে বসে থাকবেন। এই সন্দীপ ঘোষই কিন্তু বলেছেন তিলোত্তমার ক্ষেত্রেও যে সেমিনার হলে রাতে তিনি শুতে গেলেন কেন একা একা, মানে হাসপাতালের ভেতরে নিরাপত্তা দেওয়ার কোনো দায় কর্তৃপক্ষের নেই। এই স্পর্ধাকে চ্যালেঞ্জ করেই মেয়েদের রাতের রাস্তা দখলের অভিযান সম্পূর্ণ যৌক্তিক, সর্বতোভাবে ন্যায়সঙ্গত। এক রাতে সব পাল্টে যাবে না নিশ্চয়ই, কিন্তু এই যে মানধাতা মানসিকতাকে চিহ্নিত করা, কন্ডেম করা এবং নস্যাৎ করার প্রবল যূথবদ্ধ উদ্যোগ, এটা নিঃসন্দেহে একটা যুগ পরিবর্তনের সূচনা। এই আমাদের বাঁকুড়াতেও রাতের রাস্তায় যে মিছিল হলো, সেখানে দেখলাম কোনো রাজনৈতিক পার্টি চেষ্টা করেও নিজেদের রং লাগাতে পারেনি। মিছিল হলো সম্পূর্ণ একটি অরাজনৈতিক বিশুদ্ধ প্রতিবাদ। তাই বলছি, এত সবের পরেও আমি আশাবাদী। অপেক্ষা করব সিবিআই কি রিভিল করে তার জন্য, অ্যান্ড উই শ্যাল ওভারকাম সামডে।